উন্নত চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া। বিমানবন্দরে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও বিএনপি নেতারা। মুক্তিযুদ্ধকে অস্বীকার নয়, ৭১ ও ২৪-এর ধারাবাহিকতা চান সার্জিস। নতুন সংবিধান প্রণয়নের দাবি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর কাটা তারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা। ক্ষেত খামারে বন্ধ কাজ, সতর্ক বিজিবি। যেহেতু নোম্যান্স ল্যান্ড, অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও ৩০ গজ, কোথাও ৪০ গজ, কোথাও ৫০ গজ। আন্তর্জাতিক আইন বলছে কি ১৫০ গজ ২০০ গজের বাইরে কিছু করতে হবে। এইখানে তার বেড়া প্রতিস্থাপনের বিপরীতে আমরা সহ আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি। আবারও দেশ জুড়ে বেড়েছে শীতের দাপট। সর্বনিম্ন তাপমাত্রা যশোরে দেখা নেই সূর্যের বিপাকে শ্রমজীবীরা। এবং দেশ জুড়ে অরক্ষিত রেল ক্রসিং এ বাড়ছে দুর্ঘটনা। ভারী হচ্ছে মৃত্যু মিছিল। নিরাপদ পারাপারে উদ্যোগ নেওয়ার দাবি। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। চিকিৎসা নিতে লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বাংলাদেশ সময় বিকেল ২টা৫৮ লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল রিয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তারেক রহমান ও তার স্ত্রী জুবায়দা রহমান। এর আগে মঙ্গলবার রাত ১১টা৪৬ তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। কাতারের আমিরের পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনে পৌঁছেছে। বিমানবন্দর থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এই সফরে ৪ জন চিকিৎসক ও প্যারামেডিক্যাল, পাশাপাশি খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের ৬ জন সদস্যকে নেওয়া হয়েছে। খালেদা জিয়ার ছোট ছেলে, স্ত্রী সৈয়দা সামিরা রহমান সহ মোট ১৭ জন গেছেন লন্ডনে। উল্লেখ্য, লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন ৩ বারের সাবেক এই প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জে হত্যা চেষ্টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়, মেয়ে পুতুল, ছোট বোন রেহেনা সহ আওয়ামী লীগের ২৬৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জে এই মামলা করা হয়। একই দিন আবুল হোসেন নামের আরেকজন বাদী হয়ে ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ ৩০০ জনকে আসামি করে হত্যা চেষ্টার মামলা করেন। মুক্তিযুদ্ধকে অস্বীকার নয়, ৭১ ও ২৪-এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বুধবার নরসিংদীতে জুলাই ঘোষণাপত্র বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে জনগণের সংবিধান প্রণয়নের দাবিও জানান তিনি। এছাড়াও রাজশাহী ও কুমিল্লাতেও লিফলেট বিতরণ করা হয়। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা ফ্রোজার। বিভিন্ন জেলায় জুলাই ঘোষণাপত্র বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার নরসিংদীতে জুলাই ঘোষণাপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় সার্জিস বলেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার নয়, ৭১ ও ২৪-এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে জনগণের সংবিধান প্রণয়নের দাবিও জানান তিনি। ৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক জনগণের সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানে লিফলেট বিতরণ করা হয় রাজশাহীতেও। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। কুমিল্লায়ও একই দাবিতে লিফলেট বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, ১৫ জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে নোম্যান্স ল্যান্ডে বিএসএফ এর কাটা তারের বেড়া তৈরির ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। থমথমে রয়েছে সীমান্তের পরিস্থিতি। দুপারে বিএসএফ ও বিজিবির সতর্ক অবস্থান দেখে চিন্তায় পড়েছেন স্থানীয়রা। সীমান্ত ঘেঁষা ক্ষেত কামারে কাজ বন্ধ রেখেছেন তারা।
সহকর্মী মোহাম্মদ তারেক রহমানের পাঠানো তথ্য ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুরের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় সীমানা ঘেঁষে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। সীমানা ঘেঁষে তাদের এমন কাজ দেখে আপত্তি জানায় বিজিবি। সেদিন বিজিবির আপত্তির মুখে নির্মাণ কাজ বন্ধ রাখলেও মঙ্গলবার দুপুরে আবার বেড়া তৈরির কাজ শুরু করা হলে আবারও বাড়ে উত্তেজনা। এই ঘটনায় সীমান্তবর্তী দুই দেশের জনসাধারণের মাঝেও উত্তেজনা ছড়ায়। যেহেতু নোম্যান্স ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও 30 গজ, কোথাও 40 গজ, কোথাও 50 গজ। আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না। আন্তর্জাতিক আইন বলছে কি 150 গজ 200 গজের বাইরে কিছু করতে হবে, যেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে এখানে কৃষক আসতে ভয় পাবে। তো এইখানে তার বেড়া প্রতিস্থাপনের বিপরীতে আমরা সহ আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি। সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেননি দুই বাহিনীর কর্মকর্তারা। এ বিষয়ে বুধবারও পতাকা বৈঠক করেছে বিএসএফ বিজিবি। তবে সীমান্তে পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান বিজিবি। ভারতের অভ্যন্তরে আনুমানিক 100 গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাঁটাতার বেড়া করার জন্য গর্ত করছিল। তো আমরা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই। আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। উত্তেজনা থাকায় সীমান্ত ঘেঁষা কৃষি জমিতে কাজ বন্ধ রেখেছে স্থানীয় কৃষকরা। তবে ভয়ের কারণ নেই বলে আশ্বস্ত করেছে বিজিবি। সীমান্ত উত্তেজনা নিরসনে উভয় দেশের সীমান্তরক্ষীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমান্তে উত্তেজনা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখন কেমন পরিস্থিতি বিরাজ করছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি ডানা, কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সাথে। তিনি আমাকে জানিয়েছেন দুপুর ঠিক 2টার সময়তে একেবারে যে জায়গাটাতে চৌকা সীমান্তে যে জায়গাটাতে তার ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল সেই জায়গাতেই কিন্তু পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভারত এবং বাংলাদেশের দুদেশীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। সেখানেও কিন্তু তারা কিন্তু কোনো ফলপ্রসূ আলোচনার মধ্যে পৌঁছাতে পারেনি এবং 4টার সময়তে কিছুক্ষণ পরে কিন্তু ভারতের মোহদিপুরে বাংলাদেশের সেক্টর কমান্ডার এবং ভারতীয় বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তবে বিজিবি অধিনায়ক আমাদেরকে জানিয়েছেন আপাতত বিএসএফ সদস্যরা কাঁটাতারে বেড়া নির্মাণ বন্ধ রেখেছে, কিন্তু আমরা স্থানীয় মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছি কি আজকে সকালেও কিন্তু এই ভারতের বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে আসছিল এবং তাদের সাথে কিন্তু ভারতীয় জনগণ অর্থাৎ ভারতের যারা স্থানীয় বাসিন্দা আছে তারা কিন্তু দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তারা কিন্তু ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পাশে তারা অবস্থান নিয়েছে এবং তারা মাঝে মধ্যে কিন্তু উস্কানিমূলক কথাবার্তা বলছে। এদিকে কিন্তু বাংলাদেশের যারা নাগরিক আছে স্থানীয় নাগরিকরা তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারাও কিন্তু অপেক্ষা করছে, তারাও উদ্বেগের মধ্যে আছে। তারা কিন্তু মাঠে খেতে কাজ করতে যেতে পারছে না। তারা চাচ্ছে কি দ্রুত যেন এই বিষয়টি সমাধান করা হয়। সমাধান হলে কিন্তু জনমনে শান্তি ফিরে আসবে এবং যারা মাঠে যারা কৃষক আছে তারা কিন্তু সুষ্ঠুভাবে তাদের কাজকাম করতে পারবে। তবে স্থানীয়রা যে বিষয়টি অভিযোগ করছেন যে ভারত কিন্তু মাঝে মধ্যে উস্কানিমূলক কথাবার্তা বলে এবং কোনো কারণ ছাড়াই তারা ভারতের দিকে বাংলাদেশের দিকে তারা অগ্রসর হয় এবং যে স্থানটিতে বর্তমানে কাঁটাতারের বেড়া দিচ্ছিল সেটি কিন্তু একেবারে সীমান্ত লাগোয়া 40 থেকে 50 গজের মধ্যে, কিন্তু এটি তারা করতে পারে না। এটি যদি তারা সীমান্ত বেড়া যদি দিতে হয় সেক্ষেত্রে কিন্তু দুই দেশের ব্যাটালিয়ন পর্যায়ে অর্থাৎ মন্ত্রণালয় পর্যায়ে কিন্তু আসলে জানানো দরকার বলে স্থানীয়রা জানিয়েছে, কিন্তু বিএসএফ সদস্যরা এটি আইন তারা না মেনে কিন্তু তারা কাঁটাতারে বেড়া দিচ্ছিল। সেই বিষয়টি মেনে নিতে পারেনি বাংলাদেশের বিজিবি সদস্যরা। তারা বর্তমানে বাধা দিয়েছে, কিন্তু এই বাধা দেওয়ার কারণে কিন্তু দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জি ডানা, এ ছিল আমার কাছে সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ শুরু হলো সূর্যের দেখা ছাড়াই। দেশের বেশিরভাগ জেলাতে পড়েছে ঘন কুয়াশা।
যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি। এমন আবহাওয়ায় খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। কুড়িগ্রামে হিমেল হাওয়ার সঙ্গে ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা। একই চিত্র জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। ভৌগোলিক কারণে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। বুধবার সকাল 9টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল 14 থেকে 16 কিলোমিটার প্রতি ঘন্টায়। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার হতে আবহাওয়া আরও খারাপ হবে, তাপমাত্রার পারদ নিচে নেমে আসবে। এদিকে কুড়িগ্রামে আকাশ মেঘাচ্ছন্ন, বইছে হিমেল হাওয়া, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা। এখনো সূর্যের মুখ দেখা যায়নি। কনকনে শীতে জবুথবু নিম্ন আয়ের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। চরম বিপাকে রয়েছেন এখানকার খেটে খাওয়া মানুষ। আজকে মনে করেন অনেক ঠান্ডা, শিশিরানি বাতাস, একদম শিশিরানির মতো কুয়াশা পড়তেছে। আজকে সকাল থেকে শিশিরানি বাতাস চলছে, বৃষ্টিও চলছে, প্রচুর ঠান্ডা চলছে। জয়পুরহাটে শীতের সঙ্গে বইছে দমকা হাওয়া, কুয়াশা ও ঝিরিঝিরি বৃষ্টি। বেলা 11টা পর্যন্ত ওঠেনি সূর্য। তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে বেরিয়েছেন খেটে খাওয়া মানুষরা। শীতের তীব্রতা খুব বেশি। আমরা ব্যবসা বাণিজ্য করি, দোকানপাট খুলছি, কিন্তু লোকজন তেমন নাই। প্রচন্ড ঠান্ডা, শীত, গাড়ি চালাতে পারতেছি না, কাজ কাম নাই, কেউ কিছু অনুদানও দেয়নি। একই চিত্র চাঁপাইনবাবগঞ্জেও। ঘন কুয়াশায় দেখা যাচ্ছে না সামান্য দূরের দৃশ্য। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। চায়ের দোকানে ভিড় করছেন অনেকে। লক্ষ্য, গরম চায়ে কিছুটা হলেও মিলবে উষ্ণতা। তবু যেন শীতের কষ্ট থেকে রেহাই পাচ্ছেন না খেটে খাওয়া মানুষগুলো। আমাদের চাঁপাইনবাবগঞ্জে অনেক শীতে মানুষজন বের হতে পারে না। আমরা গাড়ি টাড়ি চালাতে সেরকম পারি না। আমরা কেউ একটা কম্বল টম্বলও দেয় না, আমাদের পাশে কেউ আসেও না। আমরা কোনো সাহায্য পাই না, আমাদের এখানে সাহায্য এখনো কোনো আসেনি। নিম্নবিত্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করে সহায়তার আহ্বান সবার। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। শীতে জবুথবু সারা দেশ, দেখা নেই সূর্যের। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান বাবু ও বরিশাল থেকে সহকর্মী শাকিল আহমেদ। শুরুতেই যাচ্ছি পঞ্চগড়ে। বাবু, শীতে জনজীবনে কি প্রভাব পড়েছে জানাবেন আমাদের। জানা শুভ বিকাল আপনাকে। আসলে দিনভর অপেক্ষার পরেও কিন্তু সূর্যের দেখা মেলেনি। আজকে এমনই একটি দিন পার হচ্ছে কিন্তু পঞ্চগড়ে। আপনাকে যদি বলি, সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই তাপমাত্রা যেন পঞ্চগড় মানুষের কোনো কাজেই আসছে না, কারণ সারাদিন ছিল ঘন কুয়াশা। না থাকলেও আমরা দেখেছি যে পঞ্চগড়ের আবহাওয়ায় হিমেল বাতাস, কনকনে ঠান্ডা, যেই কারণে কিন্তু জনজীবনে অনেকটা কিন্তু স্থবিরতা হয়ে পড়েছে। রাস্তাঘাটগুলো দেখছে পুরোই ফাঁকা হয়ে পড়েছে। এরকম একটি অবস্থা বিরাজ করছে পঞ্চগড়ে। আমরা দেখেছি যে পঞ্চগড়ে সকাল থেকে রাস্তার মোড়ে মোড়ে এবং গ্রামে গঞ্জে খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের অনেকেই চেষ্টা করছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে অনেকেই সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্বল বিতরণ করছেন। এরকমও দৃশ্য আমার চোখে পড়েছে। তো পঞ্চগড়ের শীতবস্ত্র সরকারিভাবে 45,000 শীতবস্ত্র কিন্তু বিতরণ অব্যাহত রয়েছে। যদিও জেলা প্রশাসক আমাকে জানিয়েছে যে 1 লক্ষ শীতবস্ত্রের জন্য ত্রাণ মন্ত্রণালয়ের চাহিদা পাঠানো হয়েছে। ইতিমধ্যে 45,000 শীতবস্ত্র প্রদান করেছেন, আর বাকি 55,000 শীতবস্ত্র। যেহেতু শীত এখন পৌষের একেবারে শেষ দিকে, সেই কারণেই কিন্তু আসলে এই মৌসুমে শীতের অত্যন্ত দরকার। যেই কারণে এখানকার যারা বাসিন্দা রয়েছে, যারা সচেতন মানুষ রয়েছে, তারা বলছে যে এখনই যারা দানবী রয়েছে, যারা বিত্তবান রয়েছে, যারা উত্তরাঞ্চলের শীতের মানুষের পাশে দাঁড়ানোর জন্য রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর উপযুক্ত সময় হচ্ছে এটি। সেই কারণে তাদেরকে বলছে আপনার কাছে বলছে যে শীতবস্ত্র প্রদান করে। আমরা কথা বলবো একজন বাসিন্দার সাথে, এই নাগরিকের সাথে। আপনার কাছে জানতে চাই, পঞ্চগড়ের শীত কেমন?
পঞ্চগড়ে প্রচুর শীত, হিমালয়ের কোনা পঞ্চগড়ে প্রচুর শীত, মানে এমন এত বেশি শীত যে মানে সূর্যের মুখ কয়েকদিন থেকে দেখা যাচ্ছে না, এবং হিমেল বাতাস, প্রচুর ঠান্ডা, কনকনে ঠান্ডা এবং অনেক তীব্রতা শীতের আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে বলছিল যে তীব্র শীতের কথা, তো আবহাওয়া বলছে যে আসলে যতই দিন যাবে অর্থাৎ পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু আসলে শীতের এই তীব্রতা থাকবে। কয়েকটি শৈত্যপ্রবাহ কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হবে, যেই কারণে তাপমাত্রা কিন্তু এখন নিচের দিকে নামবে বলে এরকম আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। শীত পরিস্থিতি জানাতে বরিশাল থেকে যুক্ত রয়েছেন শাকিল। আমি চলে যাচ্ছি শাকিলের কাছে। শাকিল, বরিশালের শীত পরিস্থিতি কেমন জানাবেন? দেখুন, আপনার জেলার মতোই কিন্তু বরিশালেরও একই অবস্থা। সকাল থেকেই কিন্তু বরিশালে সূর্যের দেখা নেই এবং এর ফলে কিন্তু জনজীবন একটা প্রভাব পড়েছে এই শীতের। এবং সকাল থেকে আমরা দেখছি যে যেহেতু সূর্যের দেখা নেই, রাস্তাগুলোতে আমরা দেখেছি যে গণপরিবহন যেগুলো আছে সেগুলো কিন্তু তাদের গাড়ির হেডলাইট জ্বালিয়ে তারপরে তারা চলাচল করছে। পাশাপাশি এই মুহূর্তে আমরা আছি বরিশালের নদীবন্দরে এবং এই নদীবন্দরে যে নৌযানগুলো চলাচল করছে তারাও কিন্তু কুয়াশার কারণে খুবই সতর্কতার সাথে চলাচল করছে আমরা দেখছি। এবং আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে, গত 24 ঘন্টায় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস, আর চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। এবং কুয়াশার কারণে সড়ক এবং নৌপথে যান চলাচলে কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে, যেটা কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে বলেছিলাম। এবং এর ফলে কিন্তু চালক যারা আছে তারা কিন্তু বাড়তি সতর্কতা নিয়ে এই সব জায়গা তারা চলাচল করছে। আমরা দেখেছি যে শীতকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু জেলা প্রশাসন সহ বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে তারা কিন্তু শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে কিন্তু আমরা দেখেছি। এবং আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে এই পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু শীতের একটি প্রভাব থাকবে এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তবে সব মিলিয়ে এই শীতের কারণে কিন্তু জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। এর পাশাপাশি হাসপাতালগুলোতেও আমরা দেখেছি যে এই শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু শিশু এবং বয়স্করা ভর্তি হচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালগুলোতে। এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ বেড না থাকায় কিন্তু ফ্লোরে রেখেই তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ আপনাদেরকে। পঞ্চগড় ও বরিশাল থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গেল 7 জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার কাফুরা রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 জন যাত্রী নিহত হন। অরক্ষিত রেল ক্রসিং এর ফলে এসব দুর্ঘটনা ঘটছে। এমনই সাদেশে রয়েছে রেলের অরক্ষিত ক্রসিং। ঝুঁকি নিয়ে প্রতিদিনই শত শত যানবাহন ও লোকজন পারাপার হচ্ছে এসব ক্রসিং হয়ে। যদিও রেল বিভাগ বলছে দুর্ঘটনা রোধে তারা কাজ করছেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। ফরিদপুর সদর উপজেলার কাফুরা রেল ক্রসিংয়ে যাত্রীবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয় ট্রেন। এতে মারা যান মাইক্রোবাসে থাকা 5 যাত্রী। তারা বিয়ের পাত্রী দেখতে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুর যাচ্ছিলেন। মূলত অরক্ষিত রেল ক্রসিং কারণে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরে 90 কিলোমিটার রেলপথে স্টেশন রয়েছে 15টি। অরক্ষিত রেল ক্রসিং এর সংখ্যা প্রায় অর্ধশতাধিক, যার কারণে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। দ্রুত গেট নির্মাণ ও গেটম্যান রাখার দাবি জানান এলাকাবাসী। ময়মনসিংহ রেলওয়ে জোনে 200টি লেভেল ক্রসিং এর মধ্যে অরক্ষিত 105টি, বাকি 95টির মধ্যে 70টিতে রয়েছে গেটম্যান। 20টি লেভেল ক্রসিং এর দুই পাশে এবং বাকিগুলো এক পাশে রয়েছে গেট ব্যারিয়ার। এতে ট্রেন আসা যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 38 জনের। ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত 16 মিটার দূরত্বে বৈধ রেল ক্রসিং এর সংখ্যা 12টি। এর বাইরে অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে 8টি। গেল 4 বছরে রেলপথে প্রাণহানি ঘটেছে অন্তত 45 জনের। দুর্ঘটনা রোধে অরক্ষিত লেভেল ক্রসিংগুলোকে নিরাপদ করতে কাজ করছে রেলওয়ে বিভাগ।
একই চিত্র জয়পুরহাটে। এ জেলায় 52 কিলোমিটার রেল লাইনে রয়েছে 40টি অরক্ষিত রেল ক্রসিং। প্রায় সময়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এদিকে নীলফামারীতে গেল 5 বছরে অরক্ষিত রেল ক্রসিং পারাপারে মারা গেছেন 44 জন পথচারী। দ্রুত গেটম্যান নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। জয়দেবপুর স্টেশন থেকে গাজীপুর পর্যন্ত রেলপথ রয়েছে 38 কিলোমিটার, যেখানে অর্ধ শতাধিক অরক্ষিত রেল ক্রসিং রয়েছে। নেই কোনো গেটম্যান। এদিকে বুধবার ভোর 5টায় জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনের ধাক্কায় ট্রাকে 4 জন আহত হয়েছেন। এরপর এই লাইনে 5 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দালালি যেন সবকিছু গাজীপুরে বিআরটিএ কার্যালয়ে। দালাল ছাড়া যে কোনো সেবা নিতে গেলে প্রতি স্তরেই হতে হয় হয়রানির শিকার। বাধ্য হয়ে সেবা গ্রহীতারা হাঁটছেন অবৈধ পথে। কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে দালালদের এমন দৌরাত্ম্য চলছে বছরের পর বছর। এ নিয়ে ব্যবস্থা নিতে দেখা যায়নি প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকেও। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনের এলাকায় অবস্থিত বিআরটিএ কার্যালয়। ভোগান্তির আরেক নাম হিসেবে গাজীপুরবাসীর কাছে পরিচিত এটি। ড্রাইভিং লাইসেন্স, গাড়ি নিবন্ধন, ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য সেবা নিতে এখানে আসে মানুষ। তবে এর জন্য দিতে হয় পরীক্ষা। তবে সবকিছুই যেন লোক দেখানো মাত্র, কারণ দালাল ছাড়া সেবা নিতে গেলেই পড়তে হয় বিড়ম্বনায়। আবেদন থেকে শুরু করে সকল পর্যায়ে হয়রানির শিকার হতে হয় আবেদনকারীদের। অভিযোগ রয়েছে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাদেশে দালাল চক্রের দৌরাত্ম্য চলছে বছরের পর বছর। তাই বাধ্য হয়ে সাধারণ মানুষকে অবৈধ পথে হাঁটতে হচ্ছে। দালালদের টাকা দিলে সহজেই মিলে ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজন হয় না কোনো ধরনের পরীক্ষার। এখানে মুক্তার করে একটা নাম আছিল, ওই লাইসেন্স যারা জমা নেয় ওই স্যারে বসা, তার কাছে আমি টাকা দিছি 8,000 টাকা দিছি। ও কিছুই করে নাই, আমার একটা ভুয়া স্লিপ দিছে। প্রথম টাকা জমা দিছি, ওগুলি 8,000 টাকা দালাল নিছে। শেষ 4 বছর হয়ে গেছে, এখনো লাইসেন্স পাই নাই। দালালের মাধ্যমে আরো টাকা দেওয়া লাগবে। আমি টাকা দিছি 12,000। এখন তো তাদের সার্ভারের সমস্যা বইলা আমাদের চালাই দিতেছে। গাজীপুরের বিআরটি কার্যালয়টিতে প্রতি মাসে 9 শতাধিক ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে স্থানীয় বাসিন্দারা। তবে এর 85% হয় দালালদের মাধ্যমে, নয়তো গুনতে হয় দীর্ঘ সময় ও অতিরিক্ত টাকা। প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো কার্ড দিচ্ছে না। আসলে শুধু ডেট দিয়ে যাচ্ছে। 22 তারিখ পর্যন্ত ডেট গেছে, আমি আসতে পারিনি। আজকে আইসি, ওইটাছে এটা আমরা চলবো না, আবার নতুন করে অনলাইনে আবেদন করতে হবে। মূলত দালালদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের যোগসাদেশ চলে মুঠোফোনে। সেখানেই হয় অর্থের লেনদেন। জানা যায় নামে বেনামে প্রতিষ্ঠানগুলো দালাল চক্রের সঙ্গে যুক্ত। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমরা দালাল ধরতে পারি, আমরা জেলা প্রশাসনের নেতৃত্বে ধরে, আমরা ডিসি স্যারের নেতৃত্বে এবং এডিএম স্যারের নেতৃত্বে আমরা তৎপর আছি। যে কোনো সময় আমরা জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা ব্যবস্থা গ্রহণ করব মোবাইল কোর্টের মাধ্যমে। অনিয়ম সেবা গ্রহীতাদের হয়রানি বন্ধে দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই দাবি গাজীপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়। বুধবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কর্মবিরতি চলে। এ সময় প্রশাসনিক ভবনের সামনে লিচু তলায় অবস্থান নেয় তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন বলেন, তারা কোটা শব্দের বিপক্ষে, তবে তারা চান প্রতিষ্ঠানের সুবিধা তাদের সন্তানদের জন্য নিশ্চিত হোক। এর আগে 2 জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা বাতিল করে দেয়। যদি আমরা অধিকার থেকে বঞ্চিত হই, তাহলে সেক্ষেত্রে আমাদের আন্দোলন কর্মসূচি, ভর্তি পরীক্ষা বা অন্য কিছু এইসব দেখার সুযোগ খুব কম। এরপরও আমরা চেষ্টা করব যে, আমার মনে হয় যে এর মধ্যে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ প্রশাসনের এই ব্যাপারে বোধোদয় হবেন এবং আমাদের ন্যায্য দাবি মানবেন। গ্রামবাসীদের তৈরি করা বাঁশের 4টি সাঁকোই খালের দুপারের মানুষদের পারাপারের একমাত্র ভরসা। ব্রিজের অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগ পোহাচ্ছে দুপারের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কৃষক সহ হাজারো মানুষ।
হাজার হাজার হেক্টর জমিতে উৎপাদিত ফসল বাজারজাতকরণ নিয়ে একদিকে কৃষকেরা যেমন বিড়ম্বনায় পড়ছেন, অন্যদিকে শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদেরও পড়তে হচ্ছে চরম বিপাকে। সহকর্মী কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরী রিপোর্টে। নওগাঁর আত্রাই উপজেলার ভোলাপাড়া ইউনিয়নের জামগ্রাম ও তিলাবাদুরি গ্রামের পশ্চিম দিক দিয়ে বয়ে যাওয়া রতনডারা খালটি সম্প্রতি পুনর্খনন হওয়ায় গভীরতা বেড়েছে। খালের পূর্ব পাশে শত শত পরিবার বাস করে এবং পশ্চিম দিকে বিস্তীর্ণ ফসলের মাঠ রয়েছে, যেখানে কৃষকরা বিভিন্ন ফসল চাষ করেন। খালের উপর সেতু না থাকায় তাদের বেশি খরচ করে ফসল ঘরে তুলতে হয়। এছাড়া খালের পশ্চিমে গ্রামের কবরস্থান রয়েছে, মরদেহ দাফনে পড়তে হয় ভোগান্তিতে। বর্তমানে কয়েকটি স্থানে বাঁশের নড়বড় সাঁকো দিয়ে 10 থেকে 12টি গ্রামের হাজার হাজার মানুষ পারাপার হন। শিক্ষার্থীরা ও অসুস্থ রোগীরা এইসব ঝুঁকিপূর্ণ সাঁকো পাড়ি দিতে বাধ্য হন। জরুরি স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে এখানে একটি ব্রিজ নির্মাণ অতীব জরুরি। পার হওয়া পাই না বাবা, পার হওয়া পাই না, তা পাই না, ধান পান আবাদ বইনা দেওয়ার সেই কষ্ট বাবা, সালপালে সেই কষ্ট। 4টা-5টা স্কিমে ধান উঠবে বাড়ি, 43 বিঘে মাটির ধান উঠবে 2 শরিকত, ধান পানলে আসা খুব বিপদ বাবা। আমাদের এখানে যাওয়ার একটু সমস্যা হয়, যেখানে একটা ব্রিজ নাই আর নাই কিছু নাই, আমরা স্কুলে যেতে পারি না, একটু সমস্যাই হয়। আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যেতে খুব কষ্ট হয়, রাতে আন্ধারে যেতে পারি না আমরা। বন্যার সময় 8টা ডুবা হয়ে যায়, বাচ্চাদের নিয়ে যেতে খুব ভয় অসুবিধা হয়। স্থানগুলো পরিদর্শন করে ব্রিজ নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ। খালটা পার হয়ে যখন আমি ডান দিকে যাব, তখন সেখানে কিছু বাঁশের ব্রিজ আছে। খালটা পার হয়ে আমাদের কোনো মাটির রাস্তা বা কোনো এমব্যাঙ্কমেন্ট নাই, বা পাকা রাস্তা তো নাই। তো পাকা রাস্তা যখন হয়ে যাবে বা কাঁচা রাস্তা হয়ে যাবে, তখন সেই গ্রামটার সাথে কানেকশন দেওয়ার জন্য আমরা ব্রিজ করার চেষ্টা করব। খালের উপর একটি ব্রিজ নির্মাণ করে এই অঞ্চলের মানুষদের অর্থনৈতিক, আর্থিক ও সামাজিক পরিবর্তনের চাকাকে সচল করতে সরকারের আন্তরিক উদ্যোগ দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের অন্যতম শিল্পগ্রুপ দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও কনজিউমার অ্যান্ড অ্যাগ্রো প্রোডাক্টসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে এই মতবিনিময় সভায় ভার্চুয়ালি যোগ দেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মুস্তফা। তিনি বলেন, দেশবন্ধু গ্রুপের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে। এখন পর্যন্ত কোনো পণ্য নিয়ে কোনো অভিযোগ নেই। দেশবন্ধুর সব পণ্য গুণ ও মানের দিক দিয়ে অন্য পণ্য থেকে ভালো। এছাড়াও কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাকির হোসেন, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিইও ইদ্রিসুর রহমান, দেশবন্ধু সুগার মিলস লিমিটেডের সিইও শফিউল আলম আজম তালুকদার সহ অন্যরা বক্তব্য রাখেন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে রাঙামাটিতে উদ্বোধন হয়েছে মাসব্যাপী তারুণ্য উৎসব। বুধবার সকালে এই উপলক্ষে শহরের জিমনেশিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার প্রশাসনিক কর্মকর্তারা। উৎসবে আছে মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ নানান আয়োজন। এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। আমাদের কলেজেও তারুণ্য মেলার আয়োজন করবে, তো আমরা ওখানে স্টল দিতে যাচ্ছি। সবার মিলে একসাথে বন্ধু বান্ধব প্রত্যেকটা স্কুল কলেজ যখন আসি, প্রথমবার র্যালিতে আসছি, অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ করতেছি। এখানে এইসব মেলা আরো সামনে আরো করা উচিত। কুমিল্লায় শুরু হচ্ছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, মেলায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ডানা আপনাকে আমি জানিয়ে রাখি, কুমিল্লা আসলে মাসব্যাপী এই মেলার আয়োজন চলছে, ফলা জানুয়ারি থেকে শুরু হয়েছে। তবে একটা জানি, কুমিল্লা আমরা দেখেছি প্রতিটি স্টলে উৎসবরা ভিড়, এবং সেদিক থেকে মেলার যে টিকিট ধরা হচ্ছে 20 টাকা মূল্যে। তবে গত 4 বছর আসলে কুমিল্লা শিল্প বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি, সেই কারণে কুমিল্লা স্টেশন ক্লাবে মেলার আয়োজন করেন জেলা প্রশাসকের সমন্বয়ে বিলাল হোসেন। তবে একটা জানিয়ে রাখি, কুমিল্লার যে অবস্থা আমরা দেখেছি, কুমিল্লা যে শিল্প বাণিজ্য মেলা আসলে হরেক রকমের
বিভিন্ন দেশীয় ও বিদেশি পণ্য আসলে এখানে উঠেছে। মেলা যারা ক্রেতা সমাগম রয়েছে তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে মেলার যে মানে যারা বিক্রেতারা বলছেন, যারা ক্রেতারা তারা বলছে যে এখানে 50%, 30%, 20% ডিসকাউন্ট রয়েছে। বিভিন্ন স্টল আমরা দেখেছি। সেদিক থেকে যদি বলি, মেলা যারা আসছে এখানে নিরাপত্তা কোনো সমস্যা নেই এবং তারা প্রতিদিন এখানে 7,000 থেকে 8,000 লোক আসলে মেলায় সমাগম ঘটে এবং সেই দিকে আমি দেখেছি ক্রেতা রয়েছে তারা বলছেন যে আসলে সবগুলো জিনিস আর শিল্প বাণিজ্য মেলা একসাথে হওয়ার মেলায় আসলে আসলে এখানে সবগুলো পণ্য একসাথে পাওয়া যাবে বা দেখে শুনে ক্রয় করা যাবে। সেই দিক থেকে বিক্রেতারা খুশি এবং যারা ক্রেতা রয়েছে তারা আসলে অনেক খুশি। আমাদেরকে জানিয়েছেন মেলার যে সামগ্রিক অবস্থা, এখানকার আসলে যারা দোকানগুলো দিয়েছেন বিক্রেতারা বলেছেন আসলে এখানকার কুমিল্লার যে মানুষ যারা রয়েছেন তারা আসলে এখানে আসেন, দেখতে আসেন, বিষয়টা এরকম না। তারা আসলে সবকিছু মিলিয়ে বলছে তারা আসলে কুমিল্লার এই শিল্প বাণিজ্য মেলাটা আমরা দেখেছি, তারা নিঃসন্দেহে খুব ভালোভাবে তারা কি ক্রয় করতে পারছেন এবং মেলার সার্বিক অবস্থা বা নিরাপত্তা অবস্থা ভালো। সব দিক দিয়ে বলে কুমিল্লার শিল্প বাণিজ্য মেলা এই ছিল সর্বশেষ তথ্য। ডানা, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।